বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির পুরো কাহিনীর সম্বন্ধে, যেটিকে আমরা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের লিকেজ ফটো এবং ভিন্ন ভিন্ন ধরনের থিওরির আকার থেকে জানতে পেরেছি। চলুন বন্ধুরা, এবার এই রুমার স্টোরিকেই ভালোভাবে জেনে নেওয়া যাক। অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিটি শুরু হবে ফ্যান্টাস্টিক ফোর মুভির এন্ড ক্রেডিট সিন থেকে, যেখানে ডক্টর ডুম ব্যাক্সটার বিল্ডিং এর মধ্যে ডাইরেক্ট এসে যায় ফ্র্যাঙ্কলিনের কাছে। এখানে অনেক ফ্যান্সরাই মনে করছে ডক্টর ডুম তাকে কিডন্যাপ করতে এসেছে, কিন্তু আসলে এই ঘটনাটি সত্যই নয়। সুজান প্রায় ডক্টর ডুমের উপর অ্যাটাক করতেই যাবে, তখনই সে ডক্টর ডুমের চেহারাকে দেখে থেমে যাবে, কারণ সে ওই চেহারাকে আগেও দেখেছে এবং ওই চেহারাটি ছিল ডক্টর ডুমের। এখানে তো সে কিছুটা পরিমাণে অবাক হয়ে যাবে, কারণ সে শেষবার যখন ডক্টর ডুমের সাথে দেখা করেছিল তখন তার মুখ পুরোপুরি ভাবেই জ্বলে গিয়েছিল এবং সে সবসময়ের জন্যই নিজের মুখের মধ্যে মাস্ককেও পরে থাকতো। এখানে ডক্টর ডুম সুজানকে ইনকারশনের সম্বন্ধেও বলবে এবং সে ফ্যান্টাস্টিক ফোরের কাছ থেকে সাহায্যকেও চেয়ে নেবে। ডক্টর ডুমের মতো মানুষের কাছ থেকে সাহায্যের কথাকে শুনে সুজনও এই বিষয়কে ভালোভাবে লক্ষ্য করে নিজের পুরো ফ্যান্টাস্টিক ফোরের টিমকেই এক জায়গার মধ্যে ডেকে নিবে, যেখানে তারা প্ল্যান করতে থাকবে পরের ইনকারশনকে আটকানোর জন্য। এখানেই তারা দুটো টিমের মধ্যে ভাগ হয়ে যাবে, যেখানে ডক্টর ডুম, ফ্র্যাঙ্কলিন, সুজান এবং জনি যাবে এক্সম্যানের ইউনিভার্স, অন্যদিকে রিড রিচার্ডস এবং বেন যাবে আর্থ 616 ইউনিভার্সের মধ্যে। যে দৃশ্যকে আমরা থান্ডারবোল্ট মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যেও দেখতে পেয়েছিলাম। আপনাদের যদি মনে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এলিনা একটি স্পেসশিপের ক্রাইসিসকে নিয়ে কথা বলছিল থান্ডারবোল্ট মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে, যাকে নিয়ে ওয়াকান্ডার মধ্যে সুরি আগে থেকেই রিসার্চ করবে। অন্যদিকে আমরা এক্সম্যানের ইউনিভার্সের মধ্যে দেখতে পাবো তেমনই কিছু স্পেস ক্রাইসিস তাদের ইউনিভার্সের মধ্যেও হবে। ডক্টর ডুম এই ইউনিভার্সের মধ্যে এসে গিয়ে এক্সম্যানের লিডার চার্লসের সাথে ইনকারশনকে নিয়ে কথা বলবে, যেখানে সে অনেক ইনকারশনকেই হওয়া থেকে বাধা দিয়েছিল, অথবা সে অনেক ধরনেরই কোলাট্রাল ড্যামেজকেও কম করিয়েছিল, যেখানে চার্লস নিজের মাইন্ড রিডিংকে ব্যবহার করে এটিকে কনফার্ম করবে। কিন্তু এখানে একটি টুইস্ট থাকবে। ডক্টর ডুম চার্লসকে ওই সমস্ত ইনকারশনের সম্বন্ধেই বলবে যেখানে অল্টারনেটিভ ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স নিজেদের আর্থকে বাড়ানোর জন্য অন্যান্য ইউনিভার্সের আর্থকেই শেষ করে দিবে। এরপরে সে আরো বলতে থাকবে মনিকা র্যাম্বোর এই জায়গার মধ্যে এসে যাওয়া কোন রকম অ্যাক্সিডেন্ট বা কোইন্সিডেন্ট নয়, বরং এটি জেনে বুঝেই এক প্রকারের প্ল্যান ছিল। এরপরে চার্লস মনিকাকে জেলের মধ্যে বন্দি করে দেওয়ার জন্য বলে দিবে, কিন্তু এখানেই সুজান ডক্টর ডুমকে জিজ্ঞাসা করবে তুমি অ্যাভেঞ্জার্সদের সম্বন্ধে কিভাবে জানলে, এবং তারা যদি এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে তুমি কেনই বা রিড এবং বেনকে ওই ইউনিভার্সের মধ্যে পাঠালে। যার উত্তরে ডক্টর ডুম তাকে বোঝাতে থাকবে আমি তাদের দুজনকেই ওই জায়গার মধ্যে পাঠিয়েছি এটিকে বোঝানোর জন্য যাতে তারা যেন একে অপরের উপরেই অ্যাটাক না করে। আমার কাছে আসলে একটি প্ল্যান রয়েছে। এরপরে মেন পৃথিবীর মধ্যে যখন রিড এবং বেন এসে যাবে তখনই তাদের দুজনের সামনে নতুন অ্যাভেঞ্জার্স এবং পুরনো অ্যাভেঞ্জার্সরাও এসে যাবে, যেখানে তাদের মধ্যে কিছুক্ষণ ধরে তো কনফিউশন থাকবে, কিন্তু এরপরে রিড বলতে থাকবে তোমাদের পৃথিবী এখন ধ্বংস হতে চলেছে এবং আমাদেরকে এই ইনকারশনকে আটকাতে হবে। সুরি এবং অং যে এই ইনকারশনকে নিয়ে পরীক্ষা করছিল তারাও রিডের এই কথাকে শুনে অ্যাগ্রি করে নিবে। এরপরে সমস্ত সুপার হিরোরা মিলে একটি এমার্জেন্সিকেও ডেকে নেয়, যেখানে সমস্ত অ্যাভেঞ্জার্সরা মিলে একটি রাস্তাকে খোঁজার চেষ্টা করবে। তখনই আমেরিকা সার্ভিস বলতে থাকবে অবশেষে আমি ওই পৃথিবীকে পেয়ে গিয়েছি যেখানে মনিকা র্যাম্বো রয়েছে, কিন্তু এখানেও একটি ইস্যু রয়েছে, এবং ইস্যু হলো এই যে যেই পৃথিবীর সাথে আমাদের ইনকারশন হতে চলেছে সে আসলে ওই জায়গার মধ্যেই রয়েছে। ক্যাপ্টেন মার্ভেল এই জায়গা থেকে প্রায় চলেই যেতে যাচ্ছিল, তখনই রিড তাকে থামিয়ে দেয় এবং সে বলতে থাকে তুমি যদি পেসের মধ্যে থাকা ক্র্যাককে ব্যবহার করে ওই পেসের মধ্যে যাও তাহলে ইনকারশনের স্পিড আরো বেড়ে যাবে, এই জন্যই তুমি এইভাবে যেতে পারো না। এরপরে রিড বলতে থাকবে আমাদের শিপ মাল্টিভার্সের মধ্যেও ট্রাভেল করতে পারে এবং আমরা নিজেদের ওই স্পেসশিপকেই ব্যবহার করে যেতে পারি। এখানেই তার একটি রেস্কিউ মিশনকেও বানিয়ে নেয়। অন্যদিকে ডক্টর ডুম নিজের প্ল্যানিংকে শুরু করে দেয়। যখন রিড নিজের শিপকে ব্যবহার করে এক্সম্যানের ইউনিভার্সের মধ্যে এসে যায় তখনই ডক্টর ডুম সেন্টিনেলকে ব্যবহার করে তাদের উপরে অ্যাটাক করে দেয়, যাদেরকে সে এই ইউনিভার্সের মধ্যে এসে যাওয়ার পরেই হ্যাক করে নিয়েছিল। এখানে চার্লসও মনে করতে থাকে এই সমস্ত অ্যাভেঞ্জার্স গুলো খারাপ,
এবং সে এবং তার এক্সম্যান টিমরাও তাদের উপরে অ্যাটাক করে দেয়। অ্যাভেঞ্জার্সরাও যখন জানতে পেরে যায় মনিকা একটি জেলের মধ্যে বন্দী রয়েছে, তখন তারাও পুরোপুরি ভাবে ডিফেন্সিভ হয়ে যায়। এরপরে আমরা অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যানের একটি ব্যাটেলকেও দেখতে পাই। এরপরে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে সেরিব্রো দেখাতে থাকবে এবং সে তাকে তার মেকানিজমকেও বোঝার জন্য বলবে, যাতে সে তার আপগ্রেডেশন ভার্সনকেও বানাতে পারে, যার সাহায্যে শুধুমাত্র প্ল্যানেট নয় বরং মাল্টিভার্স লেভেল পর্যন্ত সবকিছুকে সার্চ করা যেতে পারে, যাতে সে এমন একটি টিমকে ইনফর্ম করতে পারে যারা ইনকারশনকে পুরোপুরিভাবেই শর্ট করতে পারে। এরপরে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে ব্যবহার করে এবং সেরিব্রোকে ব্যবহার করে আর 616 এর মধ্যে থাকা ওয়ান্ডাকে খোঁজার জন্য বলে দিবে, কিন্তু ফ্র্যাঙ্কলিন তাকে খুঁজেই পাবে না। এরপরে সে তাকে বলবে আমেরিকা চার্ভিসকে খোঁজার জন্য, যে ওই সময়ের মধ্যেই যে এই ইউনিভার্সের মধ্যেই আসার জন্য পোর্টালকে খুলছিল, কারণ অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যানের লড়াইয়ের মধ্যে অ্যাভেঞ্জার্সরা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এই জন্যই আমেরিকান সার্ভিস এসে যাবে বাকি সমস্ত অ্যাভেঞ্জার্স গুলোকে নিয়ে, যার ফলে পুরো পরিস্থিতি এসে যাবে অ্যাভেঞ্জার্সদের সাইডে। এরপরে সুজন এবং জনিও ফাইটের অংশ হয়ে এই অ্যাটাকের বিষয়কে ঠান্ডা করার চেষ্টা করবে, কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিন এবং আমেরিকান সার্ভিসকে কিডন্যাপ করে নেয়। ফ্র্যাঙ্কলিন এবং আমেরিকান সার্ভিস নিজেদের পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করবে, যার ফলে এখানে ডক্টর ডুম তাদের দুজনকে বলতে থাকবে, আমি গ্যালাক্টাসের শিপ এবং ম্যাজিক্যান রিউনকে ব্যবহার করে তোমাদের পাওয়ারকে এই জায়গার মধ্যে বন্দি করে দিয়েছি, এই জন্যই তোমাদের পাওয়ার এই জায়গার মধ্যে আর কাজ করবে না। এখানে ফ্র্যাঙ্কলিন রেগে যেতেও থাকে, যার ফলে ডক্টর ডুম তাকে বলতে থাকবে ফ্র্যাঙ্কলিন যদি তাকে সাহায্য না করে তাহলে মাল্টিভার্স পুরোপুরি ভাবেই কোলাপস হয়ে যাবে, যার জন্য দায়ী সেই হবে, কারণ তার কাছে পাওয়ার রয়েছে সবকিছুকে ঠিক করার জন্য। আসলে এখানে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যেমন ভাবে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনের সাথে কমিকের মধ্যে করেছিল, যেখানে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে কিডন্যাপ করে ম্যাপিটোর সাথে একটি ডিল করে নেয়, যেখানে সে বলতে থাকে সে যেন ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে তার মাকে দিয়ে দেয়, কিন্তু ঠিক সময়ের মধ্যে ফ্যান্টাস্টিক ফোরের টিম এসে যায়। এটাই ছিল কমিকের কাহিনী। এবার আসা যাক স্টোরির কাছে। ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে ম্যানিপুলেট করার পর সে আমেরিকান সার্ভিসকে বলতে থাকবে তোমার এখানে খুবই বড় একটি ইম্পর্টেন্ট রোল রয়েছে নতুন মাল্টিভার্সকে তৈরি করার জন্য, কিন্তু এর আগে তুমি আমাকে বলো ওয়ান্ডা কোথায় রয়েছে, যার উত্তরে আমেরিকান সার্ভিস বলতে থাকবে কোন ওয়ান্ডা। এখানে ডক্টর ডুম দেখাতে হবে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির ওয়ান্ডাকে, যেখানে আমেরিকান সার্ভিসকে ধরার জন্য ওয়ান্ডা পুরো একটি ইলুমিনাটি টিমকেই মেরে দেয়। এখানে ডুম রিভিল করবে যে মাল্টিভার্সকে বাঁচানোর জন্য ওয়ান্ডাকে খোঁজা খুবই বেশি জরুরি, যার উত্তরে আমেরিকান সার্ভিস বলতে থাকবে ওয়ান্ডা তো অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু ডুম বলতে থাকে এটি কোন রকম প্রবলেম নয়, তুমি শুধুমাত্র আমাকে ওই জায়গার মধ্যেই নিয়ে চলো। এরপরে তারা সবাই মিলে চলে যায় মাউন্ট ওয়ান্ডাগর, যেখানে তারা পাথরকে সরানোর পর কিছুকেই পায়নি। এরপরে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে নিজের পাওয়ারকে ব্যবহার করার জন্য বলে দেয়, তখনই ওই জায়গার মধ্যে কিওস ম্যাজিকের একটি প্রোটেক্টিভ সিলকে দেখতে পাওয়া যায়, যেটি ওয়ান্ডাকে প্রোটেক্ট করে রেখেছিল। এখানে ডক্টর ডুম ফ্র্যাঙ্কলিনকে মোটিভেট করতে থাকবে ব্যারিয়ারকে ভেঙে ওয়ান্ডাকে ফ্রি করার জন্য। এখানে ফ্র্যাঙ্কলিন ইন্টেন্স লেভেলের পর ওয়ান্ডাকে ফ্রি করতে সক্ষম হয়ে যায়। এখানে ডক্টর ডুম ওয়ান্ডাকে বোঝাতে থাকবে সে এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবেই সেফ রয়েছে, সে ওয়ান্ডার সাথে খুবই ভালোভাবেই কথা বলবে, যাতে সে বোঝাতে পারে সে ওয়ান্ডার সমস্ত দুঃখকেই বোঝার চেষ্টা করছে। কিন্তু আমেরিকান সার্ভিস এই বিষয়কে দেখে অনেকটাই অবাক হবে, কিন্তু ডুমের প্ল্যানিং পুরোপুরি ভাবেই পরিষ্কার হয়ে যাচ্ছিল, সেটি হলো মাল্টিভার্সের সব থেকে পাওয়ারফুল বিনকে নিজের সাইডের দিকে রাখা, কারণ ওয়ান্ডাকে ছাড়া মাল্টিভার্সের মধ্যে ব্যালেন্স বানানো খুবই একটি কষ্টকর কাজ। অন্যদিকে আমরা দেখতে পাবো স্যাংচি রিং গুলো আবার গ্লো করছে এবং আমরা সেই রকমেরই সিগন্যাল গুলোকে দেখতে পাবো যেটিকে আমরা স্যাংচি মুভির শেষের দিকে দেখতে পেয়েছিলাম। আসলে এই সিগন্যালকে লোকি পাঠাচ্ছিল। স্যাংচি রিং এর ভেতরের মধ্যে থাকা স্ট্রাকচার টাইম রিঅ্যাক্টরের মতোই দেখতে হয়ে যায়। এরপরে একটি টাইম ডোর খুলে যায় এবং সেলভি বলতে থাকে এখন সময় এসে গিয়েছে, এবং সে তাকে টিভি এর মধ্যে নিয়ে চলে যায়, যেখানে মেন আর্থের ধরের সাথে সাথে অনেকগুলো হিরো এই জায়গার মধ্যে উপস্থিত থাকবে, এবং এখানেই সেলভি সবাইকে বলতে থাকবে সে আসলে একটি লোকির ভেরিয়েন্ট, এবং লোকি প্রাইম এতটা সময় ধরে মাল্টিভার্সকে পুরোপুরিভাবে স্টেবল রেখেছে, যেটির সম্বন্ধে আসলে কেউ কিছুকে জানে না, এবং যেই ওয়ার্ল্ডটিকে তারা বানিয়ে রেখেছিল সেটিও আসলে এক প্রকারের টেম্পোরারি ব্যাচ, যাতে ফ্রি
হুইলকে আবার নিয়ে আসা যেতে পারে, কিন্তু এর জন্যই মাল্টিভার্সাল ওয়ার এখনো পর্যন্ত শেষ হয়নি, যেটি কিছুটা মাত্রই পিছিয়ে গিয়েছে। কিন্তু ডক্টর ডুমের হিসাবে এটি আসলে একটি ফ্লো। তার হিসাবে টিভি এবং লোকি যতটা সময় ধরে মাল্টিভার্সকে বাঁচানোর চেষ্টা করছে, ততটাই বেশি ধরনের প্রবলেম মাল্টিভার্সের মধ্যে আসতে যাচ্ছে। এই জন্যই সে বলতে থাকবে মাল্টিভার্সাল লেভেলের ওয়ারকে হতে দাও, যার ফলে সমস্ত ক্যাং ভেরিয়েন্ট এবং সমস্ত ধরনের ইউনিভার্সকেই একে অপরের সাথে ইনকারশন হয়ে শেষ হতে দিয়ে দাও। এমনকি সে অনেক ধরনের ইনকারশনকেই নিজের হিসেবে প্ল্যান করেছিল। এই জন্যই তাকে যেই ইউনিভার্সেরই যেই ক্যারেক্টারকে দরকার হতো, সে তাকেই প্রোটেক্ট করার জন্য সামনের ইউনিভার্সকেই ধ্বংস করে দেয়। তখনই থর তাকে জিজ্ঞাসা করবে এমনটাই যদি হয়ে থাকে তাহলে তার এবং ক্যাং এর মধ্যে পার্থক্যই বাকি, যার উত্তরে হুবি বলতে থাকবে হিউ রিমেন্স এর মডেলের মধ্যে ফ্রি ফ্লো 0 ছিল, কিন্তু ডক্টর ডুমের মডেল আরো বেশি টুইস্টেড। সে তো বিশেষ করে ফ্রি ফ্লোকে অ্যালাউ করে, কিন্তু ততটা যতটাকে সে কন্ট্রোল করতে পারবে, যেটি সিস্টেমকে ধ্বংস করতেও পারবে না। ডক্টর ডুমের হিসাবে তারই সিস্টেম সব থেকে পার্মানেন্ট হবে। অনেক মুশকিলের পর আমরা জানতে পারবো ডক্টর ডুম হলো আর্থ 818 এর, যেখানে সে ম্যাজিক এবং টেকনোলজিকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন ইউনিভার্সের মধ্যে যেতে শুরু করে দেয়। সে মাল্টিভার্সকে খুব ভালোভাবে স্টাডি করে নেয় এবং এখন সে হতে চায় গড এম্পারার ডুম। কিন্তু এখন তার ইন্টারেস্ট আর্থ 838 এর টনি স্টার্ক অর্থাৎ সুপিরিয়র আয়রন ম্যানের কাছে এসে থেমে যায়, কারণ ওই টনি স্টার্ক পৃথিবীকে একটি পারফেক্ট ইউটোপিয়া বানিয়ে রেখেছিল। এমনকি যখন ডক্টর ডুম ওই টনি স্টার্ককে নিজের দিকে নিয়ে নিতে চেয়েছিল, তখন সে জানতে পারে যে ওই টনি স্টার্কটি তার থেকেও বেশি পাওয়ারফুল। এই জন্যই তাদের মাঝখানে খুবই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, যার শেষে ডক্টর ডুম ওই লড়াইকে জিতে যায় এবং এরপরে ডক্টর ডুম নিজের পাওয়ারকে সুপিরিয়র আয়রন ম্যানের বডির মধ্যেই ট্রান্সফার করে দেয়। এরপর থেকে সে নিজের প্ল্যানকে আগিয়ে নিয়ে যেতে থাকে এবং এই সমস্ত ইনফরমেশন গুলোকেই আমরা পেয়ে যাই ওই মারা যাওয়া আয়রন ম্যানের কাছ থেকে। নাহলে ডক্টর ডুম আমাদের রাডারে কখনো আসতোই না, কারণ ডক্টর ডুমের কনসিয়াসনেসকে ট্রান্সফার করার কথাকে বোঝা আমাদের জন্য খুবই একটি মুশকিল কাজ। এরপরে এই মুভি সবার সামনে এসে বলতে থাকে ওয়ান্ডা যখন আমেরিকান সার্ভিসের জন্য পুরো ইলুমিনাটি টিমকে মেরে দিয়েছিল, তখন সে এটিকে খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় যে সে যতই করে নিক না কেন তার পাওয়ারকে কেউ না কেউ সারপাস করেই দিবে। এই জন্যই সে এখন লোকির পেছনে রয়েছে, যে ওয়ার্ল্ডটির মধ্যে টাইম লুপকে বানিয়ে নতুন টাইমলাইন গুলোকে আবার জীবন দিচ্ছে। থর এটিকে জেনে খুবই খুশি হয়ে যায় যে তার ভাই অর্থাৎ তার ভেরিয়েন্টটি তার চিন্তার থেকেও অনেক ভালো জায়গার মধ্যে রয়েছে। তখনই ডক্টর ডুম এসে যায় নিজের ডুম আর্মিকে নিয়ে। এটি আসলে কোন রকম ডুম বোর্ডস এর আর্মি ছিল না, বরং এটি ছিল মাল্টিভার্স থেকে নিয়ে আসা সমস্ত ডক্টর ডুমের ভেরিয়েন্ট, যারা সবাই রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমের কাছে সারেন্ডার করে নেয়। এখানে আমাদের কাছে এই কথাটিও রিভিল হয়ে যায় যে ডক্টর ডুম ওয়ান্ডাকে প্রমিস দিয়েছে যে সে মাল্টিভার্সের কোলাপসের পর যে নতুন দুনিয়াকে বানাবে, সে ওই মাল্টিভার্সের মধ্যে তার বাচ্চার সাথে সাথে ভিশনকেও দিয়ে দিবে। এই জন্যই ওয়ান্ডা আমেরিকান সার্ভিসকে ব্যবহার করে ফোর্সফুলি টিভির মধ্যে একটি পোর্টালকে খুলে নেয়। এমনকি সে এটিরই প্রমিস করে ফ্র্যাঙ্কলিনকেও, এবং সে বলে দেয় যে সে যে দুনিয়াকে বানাবে সেখানে সে খুশি খুশি নিজের মা এবং তার ফ্যামিলির সাথে থাকতে পারবে। ডক্টর ডুম নিজের হাতকে এই জন্যই খারাপ করেনি কারণ সে মাল্টিভার্সের মধ্যে রাজ করতে চায়, বরং সে নিজের হাতকে এই জন্যই খারাপ করছে কারণ সে একটি পারফেক্ট মাল্টিভার্সকে বানাতে চায়। এই জন্যই ফ্র্যাঙ্কলিন ডক্টর ডুমের সাইডে থাকবে। কিন্তু তখনই থর ডক্টর ডুমের উপর অ্যাটাক করে দেয়, যে শুরুর দিকে ডক্টর ডুমের উপর তো ভারী পড়বে, কিন্তু তখনই ফ্র্যাঙ্কলিন ডক্টর ডুমকে পাওয়ার দিয়ে দেয়, যেটিকে দেখে লোকি বুঝতে পেরে যায় থর আর বাঁচতে পারবে না। এই জন্যই সে তাকে বাঁচানোর জন্য নিজের সিংহাসনকে ছেড়ে দেয়। এখানে একটি ভয়ঙ্কর লেভেলের ফাইট হতে থাকে, যেখানে লোকি থরকে সাহায্য করার জন্য নিজের টাইম লুপকে ব্যবহার করে বাকি সমস্ত অ্যাভেঞ্জার্সকেও এই জায়গার মধ্যে নিয়ে আসে। কিন্তু লোকির এই জায়গার মধ্যে কিছুটা দেরি হয়ে যায় কারণ থর এখন মারা গিয়েছে, এবং তখনই একটি রিভিল হয় যে লোকি যার সাথে লড়াই করছিল সে ওই ডুমটি নয় যে থরকে মেরেছিল, বরং মেন ডক্টর ডুম তার সিংহাসনের মধ্যেই বসে পড়েছে। এখানে থর মারা যাওয়ার আগে ওই লাইনটি বলে, যেটিকে সে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যেও বলেছিল, দ্য সান উইল শাইন ওয়ান্স এগেন। এখানে লোকি খুবই বেশি রেগে যায়, কিন্তু এখানে সে কিছুকে করার আগেই ডক্টর ডুম বলে দেয় ডুমসডে বিগিনস। এরপরে আমরা দেখতে পাবো ডক্টর ডুম সবার উপরেই রাজ করছে এবং ফ্র্যাঙ্কলিন নিজের মায়ের সাথে রয়েছে, এবং তার বাবা রিড নয় বরং তার বাবা হলো ডক্টর ডুম। এমনকি এখানে হাল্কের জন্য গামা ওয়ার্ল্ডও রয়েছে এবং বাকি সমস্ত অ্যাভেঞ্জার্সরাও এই দুনিয়ার মধ্যে রয়েছে। এরপরে আমরা এন্ড ক্রেডিট সিনের মধ্যে দেখতে পাই ডক্টর স্ট্রেঞ্জকে, যে নিজের
অ্যাভেঞ্জার একটি অন্য অবতারের মধ্যে রয়েছে, যেটি হলো ডক্টর স্ট্রেঞ্জের সব থেকে পাওয়ারফুল ভার্সন। সেটি হলো তার ব্ল্যাক প্রিস্ট ফর্ম, যেটিকে আমরা দেখতে পাবো পরবর্তী ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে। বন্ধুরা, এটিই ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির লিকেজ স্টোরি। বন্ধুরা, আপনার হিসাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির কাহিনী কতটা ক্লোজ হবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।